আমার গল্পের কালটা 1912 সাল, তারিখ 14 এপ্রিল। জায়গাটা আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি একটা জায়গা। যেহেতু জায়গাটা সমুদ্রের মাঝে, তাই এই গল্পের প্রয়োজনে একটি জাহাজ প্রয়োজন। আমার গল্পের জাহাজটির নাম ইতিহাস প্রসিদ্ধ, সবার জানা টাইটানিক। সিনেমাটা দেখেছেন টাইটানিক? তবে গল্পের ব্যাপারটা কিন্তু সিনেমার সাথে মেলে না। সিনেমার ব্যাপারটার সঙ্গে আসল গল্পের অনেক তফাৎ রয়েছে। এই জাহাজের ওজন ছিল 46,000 টন। 1 টন মানে 1000 কেজি। জাহাজটি লম্বায় ছিল 882 ফুট এবং চওড়ায় ছিল 92 ফুট। এত বড় জাহাজ সমুদ্রে এর আগে কখনো ভাসেনি। জাহাজটা ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে রওনা হয়ে আটলান্টিক পেরিয়ে হাডসন নদীর মুখে নিউ ইয়র্ক বন্দরের দিকে যাচ্ছিল। আটলান্টিকের উভয় পারের বহু ধনী ব্যক্তি অনেক টাকা দিয়ে এই জাহাজের টিকিট ক্রয় করেছিলেন এত বড় জাহাজে সমুদ্র ভ্রমণ করার অভিজ্ঞতা অর্জন করার জন্য। তারা তাদের ব্রিফকেসে প্রচুর ডলার এবং পাউন্ড নিয়েছেন এই প্রমোদ ভ্রমণ জাহাজে খরচ করবে বলে। এই জাহাজটাতে মাঝি মোল্লা সহ মোট যাত্রী ছিল 2203 জন। এই জাহাজটা এত বড় ছিল, নৌ স্থপতিরা গর্ব করে বলেছিলেন যে তাদের ভগবানও এই জাহাজটি ডোবাতে পারবে না। জাহাজটা এত বড় যে প্রত্যেক যাত্রীর টিকিটের সাথে তাদেরকে একটি নকশা দেওয়া হয়েছিল, যেন তারা জাহাজের ভিতরে হাঁটাচলা করতে তাদের পথ না হারিয়ে ফেলে। দুর্ভাগ্যক্রমে 1912 সালের 14 এপ্রিল জাহাজের ঘড়িতে সময় তখন মাঝরাত্রি 12টা। তখন জাহাজটা একটা বিরাট হিমশৈলে ধাক্কা লাগে। হিমশৈল সবাই বোঝেন, যাকে আমরা বলি আইসবার্গ, অর্থাৎ সমুদ্রে যে বরফ ভেসে থাকে এটাকেই মূলত আইসবার্গ বলা হয়। আর একটা আইসবার্গের মোট আয়তনের মাত্র 10 ভাগ পানির উপরে ভেসে থাকে, বাকি 90 ভাগ পানির তলায় থাকে। কাজেই দূরে থেকে একটা আইসবার্গ দেখে কখনো বোঝা যায় না যে এর গভীরতা কতটুকু। টাইটানিকের নাবিক ঠিক এই জিনিসটা না বুঝতে পারার কারণেই টাইটানিক জাহাজটা একটা বিরাট হিমশৈলে ধাক্কা লাগে এবং 300 ফিট ইস্পাত ছিঁড়ে যায় এবং সাথে সাথে প্রচুর পরিমাণে সমুদ্রের পানি জাহাজে প্রবেশ করা শুরু করে। জাহাজটাতে 17 জন ইঞ্জিনিয়ার ছিলেন। তো তাদের হাতে যতগুলো পাম্প ছিল তারা সবগুলো পাম্প দিয়ে পানি সেচতে শুরু করলেন। কিছুক্ষণ পানি সেচার পর তারা বুঝলেন এই অসম লড়াইতে তাদের জিতবার কোনো সম্ভাবনা নাই, জাহাজ ডুবি অবশ্যম্ভাবী। সে যুগে জাহাজে যত লোক থাকতো সবার জন্যই ভেলা বা নৌকোর ব্যবস্থা ছিল না। জাহাজের সামানুপাতিক হারে সামান্য কিছু ভেলা নৌকো রাখা হতো জাহাজে, শুধুমাত্র বিপদকালীন সময়ে ব্যবহার করার জন্য। তো টাইটানিকেও 20টি ভেলা নৌকো ছিল। এরকম দুর্ঘটনা ঘটলে শুধুমাত্র মেয়েদেরকে এবং শিশুদেরকে ওই ভেলা নৌকায় বসতে দেওয়া হতো এবং তাদেরকে উদ্ধার করা হতো। আর যদি কিছু জায়গা থাকে তাহলে যারা বৃদ্ধ আছেন তাদেরকে জায়গা দেয়া হতো। আর বাকিদেরকে বলা হতো মাঝ সমুদ্রে নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে। এখন চিন্তা করেন, যেই সমুদ্রে হিমশৈল ভেসে আছে অর্থাৎ বরফ জমে আছে, সেই সমুদ্রের তাপমাত্রা কত হতে পারে। তো সেখানে অলিম্পিকের মতো বিশ্ব সাঁতারুকেও যদি নিজের ভাগ্য নিজে গড়তে বলা হয় তাহলে তার অবস্থা কি হবে এটা কল্পনার উপর ছেড়ে দেওয়া যেতে পারে। বিপদকালীন সময়ে জাহাজ খালি করার একটা ড্রিল আছে। এই ড্রিলটাকে বলা হয় বার্কেনের ড্রিল। এটা অন্য আরেকটা জাহাজ ডুবির সাথে সংশ্লিষ্ট এবং ওই জাহাজের নামেই এই ড্রিলটার নামকরণ করা হয়। এই ড্রিলের মূল থিম ছিল উইমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট। জাহাজ খালি করা শুরু হলো। সৌভাগ্যক্রমে বিজ্ঞানী মার্কানি সাহেবের আবিষ্কার করা বেতার যন্ত্র তখন জাহাজে লাগানো শুরু হয়েছিল। টাইটানিকে বেতার ছিল। ক্যাপ্টেন নৌকো নামাবার নির্দেশ দেওয়ার সাথে সাথে নির্দেশ দিলেন বেতার যন্ত্রে বিপদজ্ঞাপক শব্দ প্রেরণ করার জন্য, যাতে করে আশেপাশে যদি কোনো জাহাজ থাকে তারা সেই বিপদজ্ঞাপক শব্দ শুনতে পারবে এবং তাদেরকে উদ্ধারের জন্য এগিয়ে আসতে পারবে। আপনারা কি জানেন জাহাজের বিপদজ্ঞাপক সংকেত কি দিয়ে প্রকাশ করা হয়? মাত্র 3টি শব্দ দিয়ে এই বিপদজ্ঞাপক সংকেত প্রদান করা হয়, যেটাকে বলা হয় SOS, সেভ আওয়ার সোলস। ক্যাপ্টেন বিপদজ্ঞাপক সংকেত SOS পাঠাবার নির্দেশ দিলেন। পৃথিবীর ইতিহাসে এই প্রথম নৌ দুর্ঘটনার পরে SOS সিগন্যাল পাঠানো হলো বেতারে। সব থেকে কাছের যে জাহাজটি ছিল 58 মাইল দূরে, এই জাহাজটির নাম কার্পেচিয়া।
এবং এর ক্যাপ্টেনের নাম আর্থার রুস্টন। সেই জাহাজের ক্যাপ্টেন যখন বেতারে SOS সিগন্যাল শুনলেন, তিনি 2 মিনিটের মধ্যে জাহাজের মুখ ঘুরিয়ে দুর্ঘটনাস্থলে রওনা দিলেন। হিসেব নিকেশ করে তারা দেখলেন এই 58 মাইল যেতে তাদের সময় লাগবে 4 ঘন্টা। এই 4 ঘন্টা জাহাজ চালাবার ফাঁকে ফাঁকে তারা পুরো জাহাজটাকে একটি শরণার্থী শিবিরে পরিণত করলো। এই নৌ দুর্ঘটনার পরে এতগুলো মানুষকে বরফ গলা পানি থেকে উদ্ধার করে তাদের সেবা শুশ্রূষার কাজে। খাবার ঘরগুলোকে পরিণত করা হলো ফার্স্ট এইড সেন্টারে। ডাক্তার, নার্স এবং যাত্রীদের মধ্যে যাদের ফার্স্ট এইডের ট্রেনিং ছিল তাদেরকে এক জায়গায় নিয়ে আসা হলো এবং তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। জাহাজের যাত্রীদের মধ্যে থেকে উদ্বৃত্ত কিছু কাপড়, জাহাজের ভাড়ার থেকে কিছু কাপড় এবং কম্বল সংগ্রহ করা হলো, কারণ বরফ গলা মানুষকে এই নৌকা থেকে উঠে আসার পর তাদের এই জিনিসগুলোই কাজে লাগবে। জাহাজের শেফ, বাবুর্চি যারা ছিলেন তাদেরকে নির্দেশ দেওয়া হলো গরম চা, কফি, স্যুপ এগুলো তৈরি করার জন্য। 4 ঘন্টা নিকষ কালো আকাশের তলা দিয়ে বরফের মধ্যে পথ পেরিয়ে কার্পেচিয়া যখন দুর্ঘটনাস্থলে পৌঁছালো তখন ভোর 4টে। শুকতারাটা অস্ত যাচ্ছে। তারা পৌঁছে দেখলো 46,000 টনের টাইটানিকের বিন্দুমাত্র চিহ্ন নেই, ডুবে গেছে আটলান্টিকের অতল গহ্বরে। ইতস্তত বিক্ষিপ্ত 20টা ভেলা নৌকা ভেসে বেড়াচ্ছিল। তাদেরকে টেনে জাহাজে তোলা হলো এবং গুনে গুনে দেখা গেল তারা 763 জন মানুষকে উদ্ধার করতে পেরেছে। এই ব্রিফকেসে যত ডলার এবং পাউন্ড ছিল, মাঝ সমুদ্রে কিন্তু এই ডলার এবং পাউন্ডের কোনো দাম ছিল না। শুধু প্রয়োজন ছিল ওই ভেলা নৌকোয় একটি মাত্র সিট। মানুষের জীবনে কিন্তু এরকম সময় আসে যখন আর টাকার দাম থাকে না। ওই সময় কিন্তু প্রাণ বাঁচাবার জন্য ডলার কিংবা পাউন্ড নয়, ওই ভেলা নৌকোয় একটা আসন দরকার ছিল প্রাণ বাঁচাবার জন্য। যারা ওই ভেলা নৌকোয় আসন পেয়েছিলেন তারাই সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন এবং তাদের সংখ্যা হলো মাত্র 763 জন। এটা এই ঘটনার পাশাপাশি পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক ইতিহাসেরও কাহিনী আছে, যেটা না বলতে পারলে হয়তো ভালোই হতো, কিন্তু ঘটনা যখন ঘটে ইতিহাস তো তখন লেখা হয় না। ঘটনা যখন ঘটে ইতিহাস লেখা হয় তার অনেক পরে এবং এই ইতিহাসের মূল্যায়ন করা হয় আরো পরে। টাইটানিক যেখানে ডুবেছিল তার থেকে মাত্র 19 মাইল দূরে আরেকটি ছোট্ট জাহাজ ছিল। জাহাজটির ওজন 6,000 টন। এই জাহাজটির নাম ছিল ক্যালিফোর্নিয়ান, আর আগের জাহাজটির নাম ছিল কার্পেচিয়া। এই জাহাজের ক্যাপ্টেনের নাম স্ট্যানলি লর্ড। এই জাহাজটারও কিন্তু বেতার ছিল। যার কানে বেতার যন্ত্র থাকার কথা ছিল তিনি বেতার যন্ত্র খুলে ঘুমাতে গিয়েছিলেন। জাহাজটা বরফের মধ্যে আচ্ছাদিত হয়ে অপেক্ষা করছিল ভোর হওয়ার। তাই ক্যাপ্টেন, মাঝি, মোল্লা সহ সমস্ত যাত্রীরা যার যার আসনে ঘুমাতে গিয়েছিলেন। আর এ কারণেই তারা টাইটানিকের মরণ ডাক শুনতে পারেননি। কিন্তু টাইটানিক তাদের বাঁচাবার জন্য বা সাহায্যের জন্য মহাসমুদ্রের আরো 2টা পদ্ধতিতে সংকেত প্রদান করেছিল, এই আশায় যে যাদের বেতার নেই তারা যেন এই সংকেতগুলোর মাধ্যমে তাদের সাহায্যের হাত বাড়ায়। তারা প্রথমত আলোর সংকেত প্রদান করেছিল। সমুদ্রের ভাষায় এটাকে বলা হয় মোর্স কোড সিগন্যাল। এই আলোটা খোলা সমুদ্রে প্রায় 20 মাইল দূরে থেকে দেখা যাবে। তো দ্বিতীয় জাহাজের কেউ টাইটানিকের এই আলোক সংকেত দেখতে পেয়েছিল কিনা সেটা কিন্তু আজকে বোঝার কোনো উপায় নেই বা জানারও কোনো উপায় নেই। কিন্তু টাইটানিক আরো একটা পদ্ধতি অনুসরণ করেছিল। তারা 15 মিনিট পর পর উড়ন্ত ঘুড়ির মতো রকেট ফাটিয়েছিল, যেই রকেটটা খোলা সমুদ্রে 25 মাইল দূরে থেকে দেখা যায়। দ্বিতীয় জাহাজের সবাই ঘুমাতে গেলেও একটি 13 বছরের ছেলে অ্যাপ্রেন্টিস, তার ঘুমাবার জায়গা ছিল না। সেই যুগে ছোট ছোট ছেলেদের একটি পকেট মানি বা খাবারের বিনিময়ে এই অ্যাপ্রেন্টিস হিসেবে জাহাজে চাকরি দেওয়া হতো। এই ক্যালিফোর্নিয়ান জাহাজে যে অ্যাপ্রেন্টিস ছিল এই ছেলেটির নাম গিফসন। তার ঘুমাবার জায়গা ছিল না, তাই সে ডেকে ঘুমানোর চেষ্টা করছিল। সে কিন্তু ওই টাইটানিক থেকে ফাটানো রকেটগুলো দেখতে পেয়েছিল এবং সে গিয়ে তার ক্যাপ্টেনকে বলেছিল যে দূরে একটা জাহাজ রকেট ফাটাচ্ছে, মনে হয় বিপদে পড়েছে। ক্যাপ্টেন তাকে বলেছিল যাও গিয়ে দেখে আসো ধোঁয়ার রং কি। গিফসন এসে বলেছিল যে ধোঁয়ার রং সাদা,
অর্থাৎ বিপদজ্ঞাপক সংকেত। তখন ক্যাপ্টেন তাকে বলেছিল, এত রাত্রিতে আর ঝামেলা করে লাভ নেই, সকাল হোক দেখা যাবে। এই বলে সে ঘুমোতে গিয়েছিল। পরদিন সকাল হলো ভোর 6টার সময়। ক্যালিফোর্নিয়ান জাহাজের সবাই ঘুম থেকে উঠলেন। যার কানে বেতার থাকার কথা ছিল তিনি বেতার যন্ত্র পড়লেন। বেতার যন্ত্র পড়ার সাথে সাথে সংকেত আসতে শুরু করলো। তবে সেই সংকেত টাইটানিক থেকে আসা সংকেত নয়, সেই সংকেত কার্পেচিয়া থেকে আসা সংকেত। সেই সংকেতে তারা জানলেন টাইটানিক মাঝরাতে বিশাল হিমশৈলে ধাক্কা লেগে তলিয়ে গেছে আটলান্টিকের অতল গহ্বরে। কার্পেচিয়া 58 মাইল দূরে থেকে ছুটে এসে ভোর 4টের সময় 763 জন লোককে উদ্ধার করেছেন। দ্বিতীয় জাহাজের ক্যাপ্টেন যদি ওই অ্যাপ্রেন্টিস ছেলের কাছ থেকে খবর পাওয়ার সাথে সাথে জাহাজ নিয়ে ঘটনাস্থলে রওনা দিতেন, তাহলে হয়তো 763 জন নয়, 2203 জন লোককেই উদ্ধার করা সম্ভব হতো। কারণ 19 মাইল দূরত্বে যেতে তাদের সময় লাগতো মাত্র 1.5 ঘন্টা। টাইটানিক হিমশৈলে ধাক্কা লাগার পরেও 2.5 ঘন্টা আটলান্টিকে ভেসেছিল, অর্থাৎ তাদের হাতে পুরো 1 ঘন্টা সময় থাকতো এই 2203 জন লোককে উদ্ধার করার জন্য। মানুষে মানুষে, ধর্ম, বর্ণে, রাজনৈতিক মত, চামড়ার রং, ভাষা যত পার্থক্যই থাকুক না কেন, সমস্ত মানুষকে বোধহয় 2টি ভাগে ভাগ করা যায়। এক ভাগ ওই প্রথম জাহাজের ক্যাপ্টেন আর্থার রোস্টনের মতো, যারা অন্য মানুষের বিপদে সাধ্যমতো নিজেদের সাহায্যের হাত প্রসারিত করেন। তারাই পারেন 763 জন মানুষকে জীবিত উদ্ধার করতে। আরেক দল দ্বিতীয় জাহাজের ক্যাপ্টেন স্ট্যানলি লটের মতো, যারা অন্য মানুষের বিপদের দিনে সকাল হোক পরে দেখা যাবে বলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1500 মানুষের প্রাণহানি ঘটাতে পারে। আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে প্রত্যেককেই কোনো না কোনো ক্যাপ্টেনের দলের লোক। কে কোন ক্যাপ্টেনের দলের লোক তা কিন্তু কোনো জনমত, গণমত, ব্যালট, মুদ্রা, টর্চ বা হাত তুলে নির্ণয় করা যায় না। আমাদের ভিতরে থাকা আমাদের বিবেকই জবাব দিতে পারে যে আমরা কে কোন দলের লোক। আমরা অন্য মানুষের বিপদের দিনে আমরা কে কোন ক্যাপ্টেনের দলের মতো আচরণ করি। দর্শক, ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার গল্পটি শোনার জন্য। যদি গল্পটি ভালো লাগে, গল্পটি অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।